ভয়ঙ্কর জ্বালানি সংকটের মুখে বাংলাদেশ এবং এক্ষেত্রে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে ভারতের কাছে পরিষ্কার সাহায্য চাওয়া হয়েছে এবং ভারতও কিন্তু বাংলাদেশের এই নতুন সরকারের পাশে দাঁড়িয়ে বাংলাদেশকে 5,000 টন যে ডিজেল সেই ডিজেল কিন্তু সরবরাহ করতে রাজি হয়েছে। কেন হঠাৎ করে এই পরিস্থিতির সৃষ্টি হলো? বাংলাদেশের জ্বালানি সংকট মেটাতে সেই দেশের সরকার বর্তমানে কি এমন পদক্ষেপ নিল যা কিন্তু নজিরবিহীন। আজকে সবকিছুই আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি শেষ অবধি দেখবেন। না যারা নিয়মিত জিওপলিটিক্সের খবর রাখতে চান তারা আমাদের এই নতুন চ্যানেল দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। দেখুন, যে তথ্য কালকে সামনে আসছে সেখানে বলা হচ্ছে বাংলাদেশ বর্তমানে সাম্প্রতিক সময়ে সব থেকে বেশি জ্বালানি সংকটের মধ্যে পড়েছে। মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে বিশ্বের সব দেশই কোনো না কোনো ভাবে এফেক্টেড হয়েছে, তা কিন্তু এক প্রকার নিশ্চিত। কিন্তু বাংলাদেশ সব থেকে বড় বিপদে পড়েছে, কারণ বাংলাদেশের আগের সরকার একাধিক ভুল নীতি সে দেশে কিন্তু ইমপ্লিমেন্ট করে দিয়ে চলে গেছে। আপনাদের হয়তো মনে আছে, শেখ হাসিনার সরকারের সময় ভারত বাংলাদেশের একটি ডিজেল পাইপলাইন মৈত্রী সন্ধি বা চুক্তি হয়েছিল, যা মোহাম্মদ ইউনূসের জামানায় হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং ভারত ঠিক করে সেই পাইপলাইন সম্প্রসারণের কাজ কিন্তু করবে না, কারণ ক্রমাগত ভারত বিরোধী থ্রেট বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু আসছিল। কিন্তু বর্তমানের এই তারেক রহমানের সরকার প্রথম থেকেই ভারতের সঙ্গে ঐক্যবদ্ধভাবে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নিজেদের প্রতিষ্ঠা করতে চাইছে এবং বাংলাদেশের এই সরকারের পাশে ভারত বরাবর আছে। তা কিন্তু ডক্টর জয়শঙ্করের বাংলাদেশ সফরেই কার্যত পরিষ্কার হয়ে যায়। আর এবার মধ্যপ্রাচ্যের এই ধরনের যুদ্ধের ফলে বাংলাদেশ সরকার জ্বালানি সংকটে পড়ে এবং এর ফলে নজিরবিহীনভাবে বাংলাদেশ সরকারের সমস্ত ইউনিভার্সিটিকে বিদ্যুৎ বাঁচানোর জন্য বন্ধ করে দিতে বাধ্য হয়েছে বাংলাদেশের সরকার। অর্থাৎ জ্বালানি সংকট এতটাই খারাপ জায়গায় চলে গেছে যে এই অবস্থায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন অফলাইনে সম্পূর্ণ বন্ধ এবং সরকারি অফিস আইন আদালত কিভাবে চলবে সে বিষয়ে কিন্তু বড় সড় প্রশ্নচিহ্ন বাংলাদেশে উঠেছে। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তারা ভারতের সাহায্য চেয়েছে এবং ভারতের থেকে তারা বর্তমানে প্রায় 5,00,000 মেট্রিক টন ডিজেল কিন্তু চেয়েছে, যার মধ্যে 5,000 মেট্রিক টন ডিজেল অলরেডি ভারত কিন্তু বাংলাদেশকে পাঠিয়ে দিল। কালকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পক্ষ থেকে ভারতের কাছে এই আবেদনটি করা হয় এবং ভারত পরিষ্কারভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বর্তমান সময়ে যা করা উচিত ঠিক সেই কাজটাই কিন্তু করেছে, অর্থাৎ বাংলাদেশকে সাহায্য করেছে। যা ভারত এবং বাংলাদেশের ইতিহাস যদি দেখেন তাহলে আপনারা নিজেরাই এটাকে অনুধাবন করতে পারবেন। এ বিষয়ে কালকেই বাংলাদেশের পক্ষ থেকে ভারতের যে হাই কমিশনার আছেন প্রণয় ভর্মা, তার সঙ্গেও কিন্তু একটি জরুরিকালীন মিটিং বাংলাদেশ সরকার করেছিল। ফলে এক প্রকার নিশ্চিত হয়ে গেছিল যে এই বিপদের সময় বাংলাদেশের পাশে ভারত এসে দাঁড়াবে। We can really transform our geographical proximity into new economic opportunities, that we can set a very forward-looking agenda, very people-centric agenda of our cooperation, an agenda that is aligned with our national development priorities, and an agenda which is also aided and driven by new ideas, new aspirations, new technologies. দেখুন, ভারত এবং বাংলাদেশ সরকার যুগ্মভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই বিপর্যস্ত পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের মানুষ কি চায়? বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনো কি ভারতকে শত্রু মনে করে? আমি জানি না, কারণ আমরা দেখছি চলমান বিভিন্ন পরিস্থিতিতে তাদের ভারত বিরোধিতা, স্পেশালি যারা জামাতপন্থী, ইসলামপন্থী, যারা উগ্রতায় বিশ্বাস করে, তারা কথায় কথায় ভারতীয়দের গালিগালাজ করতেও কিন্তু পিছুপা হচ্ছেন না এখনো। অথচ দেখুন, সেই বিপদের দিনে ভারতই কিন্তু বাংলাদেশের পরিত্রাতা হয়ে নিজেদেরকে আবার এস্টাবলিশ করলো আন্তর্জাতিক স্তরের সামনে। মধ্যপ্রাচ্যে পরিস্থিতিটা এতটাই খারাপ জায়গায় চলে গেছে যে বিশ্বের বহু দেশ এই মুহূর্তে জ্বালানি সংকট কিভাবে মেটাবে তা কিন্তু বড় সড় সংশয়ে তারা নিজেরাও ভুগছে। স্ট্রেট অফ হরমুজ কার্যত বন্ধ করে দিয়েছে ইরান। আমেরিকা এবং ইউরোপ কিংবা ইসরায়েলের মতো দেশের জন্য স্ট্রেট অফ হরমুজ প্রায় বন্ধ। ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, ইরান এমন কিছু অয়েল ফেসিলিটির উপর হামলা করেছে যা কিন্তু রিভাইভ করা 1-2 দিনের কাজ নয়। সৌদির বৃহত্তর তেলের ঘাঁটি যা আরামকো কন্ট্রোল করে তা দাউ দাউ করে জ্বালিয়ে দিয়েছে ইরানের মিসাইল। কাতারের এলএনজি প্রোডাকশন সম্পূর্ণ বন্ধ। কাতার এবং কুয়েত এলএনজি প্রোডাকশন গোটা বিশ্বে কিন্তু করে এবং কাতারের অর্থনীতি কিন্তু দাঁড়িয়ে আছে এলএনজি সাপ্লাইয়ের উপর। সেই এলএনজি প্রোডাকশন সম্পূর্ণ বন্ধ।
অর্থাৎ গ্যাস সাপ্লাই যেমন বন্ধ, অন্যদিকে সৌদিও বিভিন্ন দেশে তেল সরবরাহ করতে পারছে না, বিক্রি করতে পারছে না। ফলে স্বাভাবিকভাবেই অয়েলের যে গ্লোবাল সাপ্লাই চেন তা কিন্তু একটু ইন্টারাপ্ট হয়েছে, এবং একটু নয়, এর এফেক্ট সরাসরি দক্ষিণ এশিয়াতেও কিন্তু পড়েছে। ফলে সব মিলিয়ে ভারতেও কিন্তু এই পরিস্থিতি হতে পারতো যদি রাশিয়া এই সময় ভারতের পাশে এসে না দাঁড়াতো। রাশিয়া কিন্তু ভারতকে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও 95 লক্ষ ব্যারেল তেল দিয়েছে, এবং আমেরিকার কোনো অনুমতি নিতে হয়নি ভারতকে, তা ভারত কালকেই অলরেডি জানিয়ে দিয়েছে। ফলে ভারত এবং রাশিয়ার যে যুগ্ম বন্ধুত্ব তা কিন্তু ফের একবার আন্তর্জাতিক স্তরে এই সময় প্রতিষ্ঠিত হলো। একইভাবে বিপদের দিনে বাংলাদেশের পাশে দাঁড়িয়েও ভারত কিন্তু কড়া বার্তা এশিয়াতে দিল যে ভারত এখনো এশিয়ার অভিভাবক, এবং যখনই যে দেশ বিপদে পড়বে ভারতের সাহায্য চাইলে ভারত এইভাবেই পাশে দাঁড়াবে। তবে বাংলাদেশের মানুষরা কিভাবে পুরো বিষয়টি নেবেন সেটাও কিন্তু পরের প্রশ্ন, কারণ আমরা দেখেছিলাম 2023-এ যখন তুরস্কতে ভূমিকম্প হয়েছিল, ভারত একইভাবে এই তুরস্কের পাশে দাঁড়িয়েছিল, কিন্তু সেই তুরস্ক ফের পাকিস্তানকে সহায়তা করে অপারেশন সিন্দুর পর্বে। ফলে সব মিলিয়ে নিঃসন্দেহে বড় পাওয়ার গ্লোবাল ডিপ্লোম্যাটিক শিফট এবং এর নিউক্লিয়াসে ভারত, তা কিন্তু ফের একবার স্পষ্ট হয়ে যাচ্ছে। কিভাবে দেখছেন আপনারা ভারতের এই সিদ্ধান্ত, কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।